আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমার বন্ধু রাখিও দিয়েছে। দুটো বিষয় আছে, একটা হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দৃঢ় সংকল্প থাকা উচিত, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ধৈর্য এমন একটি যুদ্ধ যা নিজের বিরুদ্ধে করতে হয়। খুব সুন্দর দুটো বিষয়। আমি বলে রাখি, আমি অত্যন্ত ফাঁকিবাজ একজন মহিলা আর কি। তো আমি রাখিকে বলি যে রাখি কিছু বিষয় ভেবেছিস? তো ও খুব সুন্দর, ও মানে প্রত্যেকটা কাজ না ওর সাথে বলে দিই। রাখির সম্পর্কে আমার সাথে স্কুলে পড়তো, অনেক বছর যোগাযোগ ছিল না। আমার আর একটা বন্ধুর সাথে ওর যোগাযোগ হয়েছিল প্রায় বছরখানেক আগে, সুমিতা। তো ওই সুমিতা ওর সাথে ওর একটা পিকনিকে গিয়ে আবার দেখা হয়। তো কথা বলতে বলতে দুজনের আমার কথা ওঠে, যেহেতু একই পাড়ায় আমরা থাকতাম। তো সুমিতা বলে, হ্যাঁ ও তো আমার খুব ভালো বন্ধু। তো এইভাবে আবার ফোন নাম্বার দেওয়া নেওয়া, আবার যোগাযোগ বছরখানেক আগে থেকে আমাদের শুরু হয়েছে। তো ওই আমি এত অত্যাধিক ফাঁকিবাজ একজন মানুষ আর কি। রাখিকে বলি যে রাখি কিছু ভাবলি। রাখি খুব সুন্দর, মানে নিখুঁতভাবে যে কাজটাই করে আমি ওকে দেখেছি খুব নিখুঁত করে করে আর কি। আর ইভেন ও আমাদের এই প্র্যাকটিসও কিন্তু শুরু করেছে। রাখিকে অজস্র ধন্যবাদ এত সুন্দর বিষয়টা দেওয়ার জন্য, এই ভাবনা চিন্তা করার জন্য। আমি বারবার বলি, শত কাজের মাঝেও ও কিন্তু মানে হাউসওয়াইফ হলেও সাথে ওর একটা বিজনেস আছে, সেটা করেও। তো সারাটা দিন কর্মব্যস্ত থাকে, তার সত্ত্বেও কিন্তু ও খুব সুন্দর বিষয়গুলো ভেবে লিখে রাখে। আবার আমাকেও বলে রেগুলার যে একটু দেখে নিস, এত সুন্দর বিষয় দেয় না, মানে ওটার আমার মানে বলার আর কিছু নেই আর কি। আমি আর কি দেখব, খুব সুন্দর ভাবনা চিন্তা। আর এবার বলি যে প্রথম বিষয়টা নিয়ে এবার আসি, যে এই দুটো বিষয় না, আজকে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয়টা আমার মনে হয় একটুখানি ইন্টারকানেক্টেড আর কি। তো সত্যি কথাই ধৈর্য থাকাটা যে কোনো মানুষই, মা সারদাও বলে গেছেন, ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো। মানে জীবনের যে কোনো ক্ষেত্রেই আর কি, সেটা যেন আমাদের নিজেদের বিরুদ্ধেই একটা যুদ্ধ হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। মানে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় যে ক্ষেত্রে মনে হয় যেন আর পারছি না। তখন কিন্তু আমরা ঈশ্বরকে জানাই মনে মনে যে এই সিচুয়েশন থেকে আমরা কি করে বেরাবো। বা চারিদিকে যখন দেখতে পাচ্ছি যে দেওয়াল উঠে গেছে বা চারিদিকটা যখন ব্লকড মনে হচ্ছে, তখন যেন মনে হয় যে ঠিক আমাদের বেরানোর রাস্তা কোনটা। আর একটা জিনিস, যে দেয়ালে যখনই মানুষের পিঠ ঠেকে যায় না, তখন মানুষ সামনের দিকে হাঁটে। আর ঈশ্বর কিন্তু একটা দরজা বন্ধ করলে আরও দরজা খুলে দেন। আমরা কিন্তু সবসময় আমাদের এই মানুষ চোখ দিয়ে সেটা দেখতে পারি না। তখন ওই একমাত্র যদি আমরা ধৈর্য ধরি, আমি নিজের ক্ষেত্রেই দেখেছি আমার একটু ধৈর্য কমই ছিল। যত বয়স বাড়ছে তত কিন্তু আমার কিন্তু ততটাই ধৈর্য একটু একটু করে হয়তো বাড়ছে। অনেকটা ধৈর্য কম ছিল আগে। তো তখন ওই নিজের ধৈর্য কম থাকলে কি হয় না, নিজের ওপরেই নিজে মানে একটা রাগ বা একটা ক্ষোভের সৃষ্টি হয়। তখন মানুষ ভুলভাল ডিসিশন নেয়। হ্যাঁ, মানে হয়তো হওয়া কাজটা আর একটু হলেই হয়ে যেত, সেই কাজটা আমরা ওইখানেই স্টপ করে দিই, বা কাজটা আমরা নিজেরা নষ্ট করে দিই। তো তখন কিন্তু আর কোনো উপায় থাকে না, কাজটাকে আবার প্রথম থেকে শুরু করতে হয়। তো এই ধৈর্যের ক্ষেত্রে যে ধৈর্য ধরে থাকতে পারবে, হ্যাঁ, যে সয় সে রয়, এটা ভীষণ সত্যি কথা। যখন আমরা সহ্য করতে পারবো, যে মানুষটা সহ্য করতে পারবে সেই কিন্তু টিকে যাবে। ঠিক আমরা যেমন অভিযোজনের যখন আমরা থিওরি পড়েছি, যে পশু পাখি বা যে মানুষ প্রতিকূল ওয়েদারের সাথে মানিয়ে নিতে পারে, নিজেকে অভিযোজন করতে পারে, সেই কিন্তু প্রকৃতির সাথে মানানোর ক্ষমতা যার থাকে বা সহ্য করা ধৈর্য যার ক্ষমতা থাকে, সেই কিন্তু জয়ী হয়। সেই কিন্তু পরবর্তী সময় বিবর্তিত হয়ে নিজেকে কিন্তু টিকিয়ে রাখতে পারে। ঠিক মানে যেরকম ঈশ্বরের নিয়ম আর কি, ঠিক তেমন সায়েন্সের থিওরি দিয়েও এটাকে যদি আমরা দেখি,
যে ধৈর্যটা বা সহ্য ক্ষমতাটা, হ্যাঁ মানে আসল ব্যাপার আর কি। তো এটা হলেই কিন্তু জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, হ্যাঁ নিজের সাথে নিজের যুদ্ধ অবশ্যই করতে হয়। অনেক কাজ মানে মনে হয় না 99% গিয়ে কাজটা আর হয় না, কিন্তু আমরা বেশিরভাগ কি করি, কাজটার পরের বারে আমরা ট্রাই করি না। এরকম বহু নিদর্শন আছে, বহুবার সরকারি পরীক্ষাগুলো দিয়ে ফেলিয়ার হয়েছে, কিন্তু সেই মানুষটাই জীবনে আর কি চরমতম সাকসেস পেয়েছে। এরকম বহু স্টোরি আছে আর কি। বহু প্রতিকূলতার সাথে আমরা যদি লড়াই করে জিততে পারি, প্রত্যেকটা হারই কিন্তু আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। আমি যদি একেবারেই জিতে যাই, তো জীবনের সেই লেসনগুলো বা সেই শিক্ষাগুলো কিন্তু আমাদের শেখা হয় না। তো এটাই ব্যাপার যে আমাদের কিন্তু নিজেদের সাথে নিজেদের যুদ্ধ করে কিন্তু আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, তবেই কিন্তু আমরা এই জার্নিতে আরও এগাতে পারব। আর যদি আমরা এগাতে পারি, তবেই কিন্তু আমরা মানে নিজেকে মনে করব যে আমরা মানুষ হিসাবে কিছু করতে পেরেছি। তো সাংসারিক লাইফে তো মানে প্রচণ্ডভাবে ধৈর্যের দরকার। ছোটোবেলা থেকে যারা খুব আদরেও মানুষ হয়, তারা যখন চট করে সংসার করতে আসেন, তখন তাদের ধৈর্যটা কম থাকে। যেমন আমি নিজের ক্ষেত্রেই বলি, আমি কিন্তু খুব একটা সাংসারিক কাজ জানতাম না, খুব একটা মানে জানতামই না। আমি চাও করিনি বিয়ের আগে। এমন বলবো না যে অনেক বড় পরিবার থেকে বিলং করি, কিন্তু আমাকে কোনোদিন করতে হয়নি, বা রান্না তো দূরস্থ আর কি। সাংসারিক কোনো কাজ, ইভেন ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, কিচ্ছু করতাম না। তো সেই আমি আর কি মানে বিয়ের পরে হঠাৎ করেই অনেক কাজের বোঝা কিন্তু চেপে দেয়। তো আমি যদি তখন ধৈর্য হারিয়ে ফেলতাম, বা তখন যদি মনে করতাম যে করবো না, আমি কোনো দিন করিনি, এই কাজগুলো করবো না। হ্যাঁ, আমি এটা সাধারণ মেয়েদের কথা বলছি যারা বিয়ের পরে পরে সংসার করে। তো তখন আমি ধৈর্যটা রেখেছিলাম বলেই হয়তো এত রকমের কাজ আমরা করতে পেরেছি বা শিখতে পেরেছি। তো সেখানেই যদি একটা ভীষণ সাধারণ এক্সাম্পল আমি দিলাম, তো সেখানে যদি আমি ধৈর্য না রাখতাম, তো আজকে কিন্তু আমি মানে এই সংসার জীবনে কিন্তু এত কিছু মানে অনেক ধরনের রান্না, ঘর গোছানো, জামা কাপড় কাচা, মানে যেগুলো সাধারণ ডেলি লাইফের কাজ, সেগুলো বলছি মানে বিশ্বাস জানি না কতজন করবেন। আমি বিয়ের আগে চাটা কোনোদিন করে দেখিনি যে চা কিভাবে করে, আর ঠিক কতটা চিনি, কতটা চা পাতা, কিচ্ছু জানতাম না, আমি একদম অন্ধ ছিলাম আর কি। তো সেই মানুষটাও যদি কিছুদিনের মধ্যেই সব শিখে নিতে পারে, সে যদি কিছুদিন পরে অনেকে রান্না করে হেসেল সামলাতে পারে, আমার মনে হয় ধৈর্যটা এইভাবেই শুরু হয় আর কি সাংসারিক লাইফে। অন্যের কথাবার্তার তীর বা অন্যের কথাবার্তার আঘাতে শত ছিন্ন হলেও সেইখানে মানে আর কি কিন্তু আসল টেস্ট যে ঈশ্বরও আর কি পরীক্ষা নেয় মাঝে মাঝে, যে তুমি কতটা তার প্রত্যুত্তর দিচ্ছে। মানে এক একজন আছে মানে একদমই তার ধৈর্য ক্ষমতা কম, হয়তো কেউ কিছু একটা বলছে, তার কথাটাকে হাফ শুনে, আমি এটা বহু মানুষকে আমি দেখেছি, কথাটা হাফ শুনে তার সাথে আর্গুমেন্ট করতে শুরু করে দেয়। তো যেগুলো একদমই উচিত বলে আমার মনে হয় না, কথাটা তাকে কমপ্লিটই করতে দেয় না। সে হয়তো অন্য মানের অন্য একটা কথা বলতে গেছিলো, কিন্তু না শুনে অপর দিকের মানুষটি কিন্তু চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তো আমি এই ক্ষেত্রে আর একটা সূক্ষ্ম পার্থক্য বলি, ধৈর্য ততক্ষণই ধরবে যতক্ষণ না তোমার ওপরে ফিজিক্যাল আক্রমণ হচ্ছে বা মানসিকভাবে নির্যাতন করছে কেউ দিনের পর দিন। আমি তখন একদমই বলবো না ধৈর্য ধরো। সব ক্ষেত্রেই জীবনে, আমি বিশেষত মেয়েদের কথা বলছি, একটা উইজডম কাজে লাগাতে হয়। কিন্তু যেখানে দেখা যায় কেউ শারীরিকভাবে মানসিকভাবে দিনের পর দিন নির্যাতন করছে, প্রায় তোমাকে পাগল বানিয়ে দেওয়ার মানে তার একটা অভিসন্ধি আছে, বা এতটাই মানে আর কি অত্যাচার করছে যে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ। সবার এক একজনের এটা মানে এটা তো মিটার দিয়ে মাপা যায় না, এক একজনের কিন্তু ধৈর্য ক্ষমতা এক এক রকম। কিন্তু এই ধরনের জিনিসগুলো হলে একদমই সেই ক্ষেত্রে ধৈর্যের কথা কিন্তু কখনোই বলা হয় না। সেটা নিজেকে ডিসাইড করতে হয়, সেই উইজডমটা রাখতে হয়, ঠিক কতখানি অপর মানুষটা তোমার জীবনে কতখানি তাকে প্রবেশাধিকার দিয়েছো, সেটা সে যেই হোক না কেন। হ্যাঁ, সামান্য কথায়
জায়গায় অনেক বড় ইস্যু করাটাও যেমন ঠিক নয়, ঠিক তেমনই আর কি যখনই মানে অপর মানুষটা তার গণ্ডি ভেঙে তোমার গণ্ডিতে চলে এসে আক্রমণ করে তোমাকে, সেটা সহ্য করার নামও কিন্তু ধৈর্য নয়। এটা অনেকে গুলিয়ে ফেলতে পারেন, তো ওই জন্যই আমি বললাম এই কথাটা। প্রথম যে বিষয়টা, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে দৃঢ় সংকল্প থাকা উচিত। তো ধৈর্যদা যার থাকে, ওই জন্যই বললাম ইন্টারকানেক্টেড, সেই কিন্তু প্রত্যেকটা তার সংকল্পটাও কিন্তু দৃঢ় হয়। মানুষ যদি মনে করে, আমি তো এরকম বহু এক্সাম্পল দেখেছি যে দুটো পা নেই, তাও সে ইংলিশ চ্যানেল পেরিয়ে মানে সাঁতার কেটে পেরিয়ে যাচ্ছে বা হিমালয়ের চূড়ায় উঠে যাচ্ছে, অনেক প্রতিকূলতা, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও। তো ওখানেই হচ্ছে আসল সংকল্প। আমাদের শারীরিক স্ট্রেংথ তো অবশ্যই ম্যাটার করে, কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে কিন্তু আমাদের মানসিক শক্তি, আমাদের দৃঢ় চেতা হওয়াটা। তো এই দৃঢ়চেতা হতে গেলে যে ব্যক্তিত্বটা তৈরি করতে হয়, সেই ব্যক্তিত্বটা মানে মেন আর কি বেস বা ভিত, এটাই কিন্তু ধৈর্য। আমার একটা জিনিস ওই যে বললাম, প্রত্যেকটা হারই কিন্তু কিছু না কিছু লার্নিং দেয় মানুষকে, কিছু না কিছু শিক্ষা দেয়, কিছু না কিছু শিখিয়ে যায়। তো সুতরাং ওইভাবে হার না মেনে আমি যদি আমার এইমটাকে বা আমার গোলটাকে সেট রাখি, এটা আমার মানে কি বলবো, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমার নিজের ক্ষেত্রেই বলছি, আমি যদি আমার গোলটাকে সেট রাখি না, যে ওই গোলটা আমি অ্যাচিভ করবো, ওই জন্য একসাথে অনেক বড় গোল বানাতে নেই, ছোট ছোট করে গোল বানাও, বেবি স্টেপ ফেলো, যেটা তুমি অ্যাচিভ করতে পারবে। তারপরে আবার আর একটু বড়, যেমন হার্ডল রেসের সময় আমরা দেখি হার্ডেল এক একটা হার্ডল পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু সেগুলো উঁচু হয়। ঠিক তেমনই এইভাবেই কিন্তু আমাদের জীবন কিন্তু আমাদের সামনে এনে দাঁড় করায় বিভিন্ন ধরনের সিচুয়েশন, বিভিন্ন ধরনের পরিস্থিতি। তো সেই পরিস্থিতিগুলো ওভারকাম করার জন্য ধৈর্যটাকে যদি আমি বেস করি না, তাহলে প্রত্যেকটা পরিস্থিতিকেই কিন্তু আমি ওভারকাম করতে পারবো, সেটা যতই টাফ হোক না কেন। তো এটা মানসিকতা, এই দৃঢ় চেতা হওয়াটা কিন্তু একটা মানসিকতা। তো এই মানসিকতাটা তৈরি করতে হয়, এটা কেউ বাইরে থেকে এসে তোমাকে গুলিয়ে খাইয়ে দেবে না, এটা নিজেকেই নিজে তৈরি করতে হবে। তো এই ধরনের মনোভাব বা মানসিকতা যদি আমরা রাখি, বা আমরা যদি মনে করি যে আমরা জীবনে জিতবই, জেতার মানে কিন্তু ভুলভাবে কেউ নেবেন না, জেতার মানে কিন্তু সবসময় এই নয় অপরকে হারানো, জেতার মানে কিন্তু নিজেকে জেতানো। আমি কিন্তু এইভাবেই আমি নিজের জিতটাকে দেখি, যে অন্যকে মানে হারিয়ে খুশি হওয়ার থেকে আমি নিজের কাছে জয়ী হতে পেরেছি, বা নিজের কাছে কমিটমেন্টটা রাখতে পেরেছি। আমার জীবনে না কমিটমেন্ট একটা অনেক বড় রোল প্লে করে। আমি যদি কাউকে কোনো কথা দিই, সেই কথাটা কিন্তু আমি 101% কিন্তু আমি রাখার চেষ্টা করি। এবার খুব যদি না বিপরীত পরিস্থিতির সম্মুখীন হই, তো এত কিছু আমি আমার জীবনে উদাহরণ দিলাম। আমি নিজেকে কখনোই বলবো না আমি একজন উদাহরণ মানে এক্সাম্পল সেট করার মতন একজন মানুষ, অন্যদের চোখে কিনা আমি জানি না, কিন্তু আমার নিজের লাইফটাকেই, এটা অহং নয়, আমি মানে নিজে আমার নিজের লাইফকে আর কি এম রাখি। অনেক পরিস্থিতি এমন হয়েছে একদম পড়ে গেছি পুরোপুরি, যে আর হয়তো উঠতে পারবো না, কিন্তু কি আবার আমি নিজেকে রিনিউ করি, ঠিক গিয়ে পেছন ফিরে দেখি কোথায় ভুল আছে বা কোন ব্যাপারটা আমাকে ধৈর্য ধরতে হবে। যেমন আমি এখনও পর্যন্ত, আরেকবার বলি, এটাতে কিন্তু কোনো বয়স নেই, আমি এখনও পর্যন্ত নতুন অনেক জিনিস শিখছি। আর একটা চ্যানেলও খুলেছি আমি চ্যানেলের নামটা এখানে বলতে চাই না, এটা কোনো অ্যাড নয়, মানে দিচ্ছি না আমি আমার নতুন চ্যানেলটা। আমি সেটার উপরে কিন্তু কাজকর্ম বাড়িয়েছি, সারাক্ষণ আমি বিজি থাকি। আর হয়তো এই ক্ষেত্রে আমি নিজেকে একটু বেশি সময় দিচ্ছি, কিন্তু আমার ভালো করে বাঁচার ইচ্ছা আছে। সেই ব্যাপারে, যে বিষয়টা নিয়ে এগাচ্ছি, আমার অনেক কষ্ট হচ্ছে,
যেহেতু আমি পুরো সংসারটা আর কি, সাংসারিক কাজকর্ম, তার সাথে টিউশন সব কিছু নিয়েও আমি কিন্তু আমার ওই কাজটা আরও আমি প্রোগ্রেস করার জন্য আরও নতুন কিছু কিন্তু অ্যাড করছি, আর সেটা নিরন্তরভাবে করে যাচ্ছি। কোনো শিক্ষাই, এটা আমার মতে না, কোনো শিক্ষাই কিন্তু বিফল যায় না। হ্যাঁ, আমি জানি না আমি মানে কতটা আমার অ্যাকাউন্ট ফুলফিল, মানে আমার ব্যাংক ব্যালেন্স আর কি, সেখানে কত লাখ কোটি টাকা আমি জমা করতে পারবো আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি, আমি এইটুকু বলতে পারি। আমি কিন্তু হার মানিনি, আমি এফর্ট দিচ্ছি। আমি নিজের কাছে নিজে যদি আমি সৎ থাকতে পারি, আমি অনেস্ট থাকতে পারি, যে আমার ঘুমাতে ঘুমাতে রাত্রির 1-1:30 বেজে যায়, উঠতেও হয় সকালবেলায়, তো পুরো কাজ মিলিয়ে হ্যাঁ একটু সাংসারিক ব্যালেন্স যে প্রবলেম হচ্ছে তা নয়, সেটাকেও আমি ধৈর্য ধরে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, যে নতুন নতুন কোর্স আরও অ্যাডিশন করছি, যেটাতে যেই ফিল্ডটাতে আর কি আমি শিখছি আর কি, সেটাকে যেন আরও স্ট্রেনথেন করা যায় আর কি। তো এটাই বললাম যে আমি আমার নিজের কাছেই এক্সাম্পল, আমার নিজের লাইফটাকে আমি কখনো সেইভাবে আমি পড়তে দিই না। মানুষ হয়ে জন্ম নিয়েছি, মাথা উঁচু করে বাঁচবো, এই জন্যই, যাতে কেউ মানে অযথা না এসে আমাকে অপমানিত করতে পারে। হ্যাঁ, অপমানিত অকারণেও মানুষে করে, সেটা তার ওপর ডিপেন্ড করে, কিন্তু আমি আমার নিজের কাজের জন্য মানে আর কি যাতে সবসময় মাথা উঁচু করে থাকতে পারি। আরও রিসার্চ করছি, আরও সময় যাচ্ছে আমার, আমি বুঝতে পারছি ক্লান্তি আসছে না যে তা নয়, কিন্তু তাকে আমি পাত্তা দিচ্ছি না। তো এইটুকু বললাম, রাখি শুনে বলিস কেমন লাগলো। ও আমাকে ওর যদি একটু কমেন্ট বক্সে মানে কমেন্টগুলো না, ওর সবার ভিডিও দেখে, শ্রাবণী, মধু, রঞ্জনাদিত্য দেখেই, আমি ওকে সবার চ্যানেল ওর বাড়ি গিয়ে সাবস্ক্রাইব করিয়ে এসেছি, তো দেখে, ওর কাছে এত কর্মব্যস্ততার মধ্যেও ও দেখে, কিন্তু সাংসারিক কাজ, তারপরে ওর যে আদার্স কাজ আছে বাইরের, সব মিলিয়ে কিন্তু সময় বার করে # আমরা সকলের জন্য, ভালোবেসে দেখে। তো রাখিকে বললাম যে জানাস, ফিডব্যাক দিস কেমন হলো। আর সবাইকেই বললাম যে হয়তো মনে হতে পারে আমি নিজের গল্প করলাম বা নিজের গুণগান করলাম, কিন্তু আমি কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে আমি নিজের কাছে নিজে এক্সাম্পল আর কি। তো এইটুকুই রইল, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবেশ সকলকে ভালো রাখবেন।